মাহমুদা হাবিবা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন। আজ বহু বছর পর, 18 বছর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, বলেছেন অনেক বিষয়ে আলোচনা হয়েছে, তার মধ্যে তারেক রহমানের ফেরার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমান তাহলে সত্যিই দেশে ফিরছেন? সত্যি? অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার সম্মানিত সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরকে। কেন নিকোল, আপনার কি সন্দেহ ছিল কোনো ধরনের? মানে আমি বেশ আশ্চর্য আপনার প্রশ্ন। অবশ্যই তিনি দেশে ফিরছেন। তার দেশে ফেরার পথে যেই বাধাগুলো ছিল এক এক করে সবগুলো অতিক্রম করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপত্তাও একটা কনসার্ন বিএনপির জন্য, অনেক বড় কনসার্ন। এই কনসার্নটা আজকে যখন গিয়েছেন আমাদের সম্মানিত নেতা লুৎফুজ্জামান বাবর, তারা যখন অনেক বিষয় আলাপ করেছেন, সেখানে কিন্তু ল অ্যান্ড অর্ডার ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে। আমরা তো দেখেছি যতটুকু পত্রপত্রিকায় এসেছে সেই অনুযায়ী আমরা জানলাম যে বিশেষ করে একটা শিল্প গ্রুপের সাথে ভারতে যে আপনার আলোচনা ফাঁস হয়েছে, নানা ধরনের মানে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বাংলাদেশে হওয়ার জন্য আওয়ামী লীগের সাথে গ্রুপের যে সেইটা নিয়ে একটা তাদের ডিসকাশন ইস্যু ছিল উদ্ধার না হওয়া অস্ত্রগুলো। কারণ নির্বাচন তো আসন্ন, আমাদের তো কনসার্ন আসলে দুটো বাংলাদেশে। আমি বিশ্বাস করি সবগুলো আমরা যারা রাজনৈতিক দল আছি সবার জন্য কনসার্ন যদিও একটা, হয়তো নির্বাচন এবং নির্বাচন পূর্ববর্তী সংস্কার। আমাদের জন্য কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফিরে আসা এবং ফিরে আসার পরে তার যে নিরাপত্তাটা, এটা খুব বড় ধরনের মানে একটা কনসার্ন। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আলোচনার পাশাপাশি কিন্তু তার নিরাপত্তা ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর জাহিদ কয়েকদিন আগেই বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরছেন। কাজেই আপনি নিশ্চিত থাকেন। আমি এটা আসলে খুব আনন্দ নিয়ে বলি, খুব প্রাউডলি বলি যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফিরে আসাটা আসলে আমাদের সবার জন্য, শুধু আমাদের সবার জন্য না, বাংলাদেশের জন্য একটা ইভেন্ট, এবং উই উইল লাভ টু এনজয় দ্যাট ইনশাআল্লাহ। মাহমুদা হাবিবা, উপদেষ্টা মাহফুজ আলম কি আপনাদের দলে মানে বিএনপিতে যোগ দিচ্ছেন কিনা? কেন আমি বলছি, কেন এই প্রশ্ন করছি, লন্ডন থেকে ফিরেই তিনি আকারে ইঙ্গিতে এনসিপিকে জামায়াতের প্রক্সি দল বলছেন। লন্ডনে কি আপনাদের দলের কারোর সাথে তার বিশেষ কোনো বৈঠক হয়েছে? এখন যেহেতু এটা কোনো পত্রপত্রিকায় দেখিনি, আর লন্ডনে আসলে কার সাথে বৈঠক হচ্ছে কিংবা হচ্ছে না সেটা জানার এখতিয়ারও যে পর্যায়ে আমি আছি দলের, সেখানে না, এবং দলের ভিতরে এটার কোনো আলোচনা নাই। কাজে আমার জানা মতে কোনো মিটিং হয়নি। রোষের সাথেই বলা যে আর মওদুদীপন্থী দলের আমাদের প্রয়োজন নাই। বেসিক্যালি উনি কোন দলটাকে বা কোন প্ল্যাটফর্মটাকে ইঙ্গিত করেছেন সেটা আমার জানা নাই। আর দল উনি যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন না নিকোল আপু, তাহলে তো অপশনস আছে কয়েকটাই। জামাত ইসলামী আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, এনসিপি আছে, ইনকিলাব মঞ্চ আছে, তারা যদিও দল নয়, বাম দলগুলো আছে, আরও ইসলামিক দলগুলো আছে যাদের নিবন্ধন আছে। তো সেইটা তো এন্টায়ারলি তার স্বাধীনতা, এটা আমরা তার উপরেই ছেড়ে দিই। সময় দেখি তিনি কোথায় আসলে যোগ দেন, সময় আসুক। যোগ দিতে চাইলে নেবেন, সেইটা তো আমার সিদ্ধান্ত নয় তাকে নেওয়া। এবং দ্বিতীয়ত আরেকটা কথা বলে আমি শেষ করি, তিনি কিন্তু জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা। তার গায়ে মানে আমি যতটুকু আমরা তাকে জানি বা বুঝি, তিনি কিন্তু কোনো আওয়ামী প্রোডাক্ট নন। হ্যাঁ, এটা ইনারা কোথায় আসলে যোগ দিতে চাইবেন, আমার মনে হয় যে দলে যাবে সে দল সম্মানিত হবে। আমি অন্য কিছু এটা দেখার সুযোগ নাই। এস এম সাইফ মুস্তাফিজ, উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, উই ডোন্ট নিড অ্যানাদার প্রক্সি মওদুদিস্ট পার্টি ইন বাংলাদেশ political landscape. There are already half a dozen proxies working. You won't add anything. Rather, redefine, reorganize and reclaim. এর ভাব যদি বাংলায় করি, মানেটা এইরকম হয় যে বাংলাদেশে আরেকটা মওদুদীপন্থী দলের দরকার নাই, অমন প্রক্সি দল আধা ডজন আছে, নতুন কিছু করতে হবে। উপদেষ্টা কথাগুলো এনসিপিকে উদ্দেশ্য করেই বলেছেন বলে বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আপনারা তাহলে জামায়াতের সাথে নির্বাচনী জোট করছেন বা গোপনে অলরেডি করে ফেলেছেন, এরকম কিছু? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যারা বিজ্ঞ সমালোচক আছেন এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। না, আমি আসলে মনে করি না আসলে মাহফুজ আলম আসলে এনসিপিকে নিয়ে কথাটি হয়তো বলেছে কিনা। তিনি সার্বিকভাবে তার ওপিনিয়ন তো প্রায় আমরা দেখি যে ফেসবুকে উনি দেন। এটা যাদেরকে বলেছে তারা হয়তো বা সেটা আমলে নিতে পারবেন, কিন্তু আমার মনে হয় না আসলে এনসিপির জন্য এই কথাগুলো প্রযোজ্য। এবং আরেকটি কথা যেটা বললেন যে জামাতের সাথে আসলে নেগোসিয়েশন বা আলাদা জোটবদ্ধ আমরা করছি কিনা, সেটা একদমই না। গতকালকে আমরা একটা নিউজ দেখলাম যে
আটটি দলের 4টি দাবিতে আসলে মাঠে নামার একটা কথা বলা হয়েছে, যুগপৎ একটা আন্দোলনের কথা, সেটিও আমরা কিন্তু বলেছি যে এটা আসলে নিউজটি সত্য নয়। রাজনৈতিক মতাদর্শের জায়গা থেকে বিভিন্ন ইস্যুতে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছি, সেখানে বিএনপিও ইনক্লুডেড, সবার সাথে আমরা করছি। আমরা যে ইস্যুগুলোতে জনগণের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে আমাদের প্রায়ই কথা হচ্ছে, প্রতিনিয়ত কথা হচ্ছে, কিন্তু এর মানে এই না যে আমাদের সাথে আমরা কোনো নেগোসিয়েশন করছি, যে আমাদের সাথে আমরা একতাবদ্ধ হয়ে কোনো জোটে যাচ্ছি, সেটা আর কি আমি ক্লিয়ার করতে চাই। জি সাইফ, আপনারাও তো রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন, তিনি কাকে উদ্দেশ্য করে বলতে পারেন, অথবা তিনি তো আপনাদেরই সহযোদ্ধা, তাকে জিজ্ঞেস করেছিলেন যে কাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন? না, সে সুযোগটি আসলে হয়নি তাকে জিজ্ঞাসা করার। আমি আসলে বলতে পারছি না, আসলে এটা ওনার কৌতূহল হয়নি। না, আমার আসলে কৌতূহল হয়নি। জি মির্জা গালিব, অন্য একটি দেশ থেকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অনেক ধন্যবাদ। এনসিপি কি জামাত হতে যাচ্ছে কিনা এই ধরনের প্রশ্ন কেউ কেউ তুলছেন। উপদেষ্টা মাহফুজ আলমের যে লেখাটি, তারপরে আরও এই ধরনের প্রশ্ন আসছে। তার ভাষায় আরেকটি প্রক্সি মওদুদি পার্টি, এতে জামায়াতে ইসলামের লাভ তো অবশ্যই আছে যদি কেউ প্রক্সি মওদুদি পার্টি হতে চায়। লাভটা আসলে কোন লেভেলের, আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ। আমার একটা সাউন্ড খুব ক্লিয়ার হচ্ছে না, আমি আপনার প্রশ্নটাকে আরেকবার বলবেন? শিওর, অবশ্যই। এনসিপি কি জামাতের কোনো একটি অংশ হতে যাচ্ছে কিনা বা জামাতপন্থী কোনো দল হতে যাচ্ছে কিনা, এই কথাটি উপদেষ্টা মাহফুজ আলমের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের পর থেকে আসলে এটি নিয়ে কথা হচ্ছে যে প্রক্সি মওদুদি পার্টি, এতে করে জামাতের লাভ হবে ডেফিনেটলি, জামাতপন্থী আরেকটি দল হলে, কিন্তু আসলে লাভের লেভেলটা কিরকম হবে সেটা একটু বুঝতে চাচ্ছি। জি, ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা আমার সহ আলোচক আছেন এবং দর্শক যারা শুনতেছেন। দেখেন, আমার কথা যে এখানে প্রথম যে জায়গাতে আমাদের ফোকাস করা দরকার সেটা হলো যে উপদেষ্টা মাহফুজ আলম যে বক্তব্যটা দিচ্ছেন এটা ওনার জুরিসডিকশনের মধ্যে পড়ে কিনা। উনি যদি একটা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন তাহলে ওনার দায়িত্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই সংস্কার প্রক্রিয়াকে সামনে আগায় নিয়ে যাওয়া, এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটার আয়োজন করা। এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি কিভাবে তার ফাংশন পরিচালনা করবে, তার রাজনৈতিক দর্শন কি অথবা কার্যক্রম কি, এটা তো মাহফুজ আলমের জুরিসডিকশনের মধ্যে পড়ার কথা না। উনি যদি এনসিপির ব্যাপারে কনসার্ন থাকেন তাহলে ওনার উচিত সরকার থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে চলে যাওয়া, যেভাবে হচ্ছে আপনার নাহিদ রাজনীতিতে গেছে। আপনি একই সাথে সরকারে থাকবেন, আবার হচ্ছে এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ড সুপারভাইজ করবেন, এটা তো আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। সিরিয়াসলি আনএথিক্যাল। এবং এটা যদি উনি করেন তাহলে ওনার একটা সেকেন্ডের জন্য গভর্নমেন্টে থাকা উচিত না। জাস্ট রিজাইন and go to the NCP and do your politics. Everybody will welcome that. আপনি তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করতে পারেন না। সেকেন্ড হলো, এখনকার জন্য রাজনীতিতে আমরা যদি দেখি জুলাইয়ের পরবর্তীতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে জুলাইয়ের যে সনদ হলো, যে আলাপ আলোচনা হলো, যে ঐক্যমত্য কমিশনের আলোচনা হলো, আমরা এটা কিভাবে বাস্তবায়ন করব, সেটা হচ্ছে মূল পয়েন্ট। রাজনীতিতে ঐক্যের প্রশ্ন আসবে, ধরেন জামাতের সাথে এনসিপির ঐক্য হবে কিনা, জামাতের সাথে চরমনের ঐক্য হবে কিনা, বা এরা কেউ বিএনপির সাথে যাবে কিনা, সেটা আরো পরে আসবে। কিন্তু আমার বোধ হয় যে আমাদের এই মুহূর্তে ফোকাসটা থাকা দরকার যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমাদের একটা আলাপ আলোচনা হইতেছে, এবং সেই প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। বিএনপি পুরোপুরি চাইতেছে যে বাস্তবায়নটা হবে নির্বাচনের পরে, নির্বাচনের আগে কোনো বাস্তবায়ন হবে না। অন্যান্য রাজনৈতিক দলগুলো মোটামুটি ভাবে সবাই চাইতেছে যে বাস্তবায়ন আগে হবে, তারপরে আমরা নির্বাচনে যাব। তো যে রাজনৈতিক দলগুলো আগে জুলাই সনদের বাস্তবায়ন চাইবে তাদের মধ্যে একটা ন্যাচারাল ঐক্য হইতে পারে, নট নেসেসারিলি যে এটা নির্বাচনী ঐক্য হবে। এটা জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে এজেন্ডা ভিত্তিক একটা ন্যাচারাল ঐক্য হওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই সনদ বাস্তবায়নে আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই, এটা আগে বাস্তবায়ন হইতে হবে, তারপর আমাদের নির্বাচনে যাইতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা যে পরিবর্তন করছি সেটা হবে না। একটা মাঝখানে একটা প্রশ্ন করি, মানে গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে যে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচি দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও চরমনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি ইসলামী রাজনৈতিক দল। সেটার কথা আপনিও কিছুক্ষণ আগে বললেন। এই সংবাদের সত্যতা আংশিক নিশ্চিত হওয়া গেছে আজকে এইটা দেখে যে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা। আপনি ঐক্যের কথা বলছেন, ঐক্যমত্য কমিশনের প্রচেষ্টা চলমান। এই সময়ে এমন কর্মসূচি আসলে কেমন হলো? জামায়াতে ইসলামী এই সময় মাঠে কেন এই সমস্যার সমাধান করতে চায়?
দেখেন, আমি তো পলিটিক্যাল ক্যাপাসিটিতে বলতে পারবো না। জামাত ইসলামের সাথে আমার কোনো পলিটিক্যাল ক্যাপাসিটিতে ইনভলভমেন্ট নাই। আমি হচ্ছে অবজারভার হিসেবে যেটা বলি, সেটা যদি বলি সেটাই তাহলে বলেন। আমি বলব যে জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বিশাল মতপার্থক্য আছে, যে এটা কিভাবে বাস্তবায়ন হবে। এই মতপার্থক্য যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধান হইতে পারে তাহলে সবচাইতে ভালো। আলোচনার মধ্য দিয়ে সমাধান হইলে এটা রাজপথে যাওয়াই উচিত না। কিন্তু যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা সমাধান না হয়, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যারা চায় যে আমি নির্বাচনের আগে বাস্তবায়ন করব, তারা একটা প্রেশার হিসেবে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে। আমি এটার মধ্যে কোনো প্রবলেম দেখি না। আমি যেটা মনে করি যে এখানে জামাতের একটা দাবি আছে যে তারা চায় নিম্নকক্ষে পিয়ার হোক। এইটার ব্যাপারে কিন্তু জুলাই সনদে সবাই এগ্রি করে নাই। এই কারণে আমি মনে করি জামাতকে এই দাবিটা রাজনৈতিক মাঠে আনা উচিত না যে নিম্নকক্ষে পিয়ার দিতে হবে। এই দাবিটাকে সরায় রাখা জুলাইয়ের সনদ কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই জায়গায় একটা গ্রেটার ঐক্য আছে অনেকগুলো দলের সাথে। আপনি যদি ঐক্যমত্য কমিশনের আলোচনা দেখেন তাহলে দেখবেন আমার বোধহয় একমাত্র বিএনপি বাদে ইচ অ্যান্ড এভরিবডি অ্যাগ্রিড যে জুলাই সনদ আমাদের নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে। তো সেই জায়গাতে যদি সকল রাজনৈতিক দলগুলো বিএনপির উপরে কিছুটা রাজনৈতিক প্রেশার দিতে চায় যাতে করে বিএনপি রাজি হয় যে আমরা নির্বাচনের আগেই এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় যাব, আমি মনে করি সেটা দেশের জন্য ভালো, রাজনীতির জন্য ভালো এবং আমাদের ভবিষ্যতের জন্য ভালো। মির্জা গালিব, এবং আমরা বিএনপি, জি আমি আরেকটু শেষ করেন। কমেন্ট করি, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমি মনে করি যে বিএনপির এই পজিশন রিথিঙ্ক করা দরকার। তাদের উচিত ইন্টারনালি পার্টির মধ্যে আলাপ আলোচনা করা, যাতে করে এটা রাজনৈতিক ফিল্ডে না গিয়ে তারা কিছুটা কম্প্রোমাইজ করে জুলাই সনদ নির্বাচনের আগেই বাস্তবায়নের একটা প্রক্রিয়ার ব্যাপারে তারা একমত হতে পারে, তাহলে এটা দেশের জন্য ভালো হবে। আপনি মনে করছেন সেটা দেশের জন্য ভালো হবে। ডক্টর মির্জা গালিব, আবারও একটু উপদেষ্টা মাহফুজ প্রসঙ্গে ফিরি। জি জি মির্জা গালিব, আপনাকেই বলেছি। জি, ধন্যবাদ। আমার মনে হয় এই বক্তব্যটা আসছে দুইটা জায়গা থেকে। আমরা খুব রিসেন্টলি দেখছি যে মাহফুজ আলম যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন, তখন এখানকার স্থানীয় আওয়ামী লীগের যারা আছেন তারা হচ্ছে তিনি যেখানে ছিলেন সেখানে বিক্ষোভ করছেন এবং তাকে শারীরিকভাবে অপদস্থ করার চেষ্টা করছেন। ঠিক একই ঘটনা আমরা দেখছি লন্ডনে। তো এই দুইটা ঘটনাতে সরকারের দিক থেকে তার নিরাপত্তা, তার যেই স্কেজুল, এটাকে যথেষ্ট পরিমাণ অর্গানাইজ করার ক্ষেত্রে আমরা ঘাটতি দেখছি। এবং এখানে মনে হয়েছে যে মানে মাহফুজ আলম একজন ব্যক্তি হিসাবে এটাকে অ্যাপ্রোচ করতেছেন এবং টোটাল সরকারের মেশিনারি এবং সরকার এইভাবে যেটাকে প্রোটেক্ট করা উচিত সেভাবে এটা প্রোটেক্ট করতেছেন না। এবং এটা মনে হইতেছে যে মাহফুজ একা আওয়ামী লীগের সামনে অসহায়ভাবে দাঁড়ায় আছেন। এটা আমাদের জুলাইয়ের যে স্পিরিট সেটার জায়গা থেকে ঠিক না। আমি একটু আগে মাহফুজের আনপ্রফেশনাল আচরণের সমালোচনা করছি, এটাকে আমি আনএথিক্যাল বলে মনে করি, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে জুলাইয়ে তার যে কন্ট্রিবিউশন আমরা সেটাকে অস্বীকার করব অথবা এই কন্ট্রিবিউশনকে আমরা তাকে আওয়ামী লীগের সামনে এককভাবে ছেড়ে দিব। এটা 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 উচিত না। আমাদের সবার উচিত এই জায়গাটাতে আমাদের পজিটিভ কন্ট্রিবিউশন রাখা। জি, এস এম সাইফ মুস্তাফিজ, নাহিদ ইসলাম আরও যেটা লিখেছেন যে গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। এর আগে আমেরিকায় হামলা অপদস্থ করার চেষ্টা হয়েছে। বারবার মাহফুজ আলমের উপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা, কারণ মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি। মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। মাহফুজ আলম গণ অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলছে, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটে নাই। বাংলাদেশ যে সেই পথে হাঁটে নাই মুস্তাফিজ, কার দায়িত্ব ছিল দেশকে সেই পথে হাঁটানোর? অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো দেশ কিন্তু অভ্যুত্থানের সামনের সারির যে তরুণ তাদের উপরে আস্থা রেখেছিল, তাই না? তাহলে মানে ব্যর্থতার দায় তো আপনাদের কাঁধেও আছে নাকি? ডেফিনেটলি আমাদের কাঁধে ব্যর্থতার দায় আছে এবং সেটা আমরা স্বীকার করি। কারণ আমরা হচ্ছে যারা জ্যেষ্ঠ রাজনীতিবিদরা ছিল, তারেক রহমান থেকে শুরু করে অন্যান্য যারা রাজনীতিবিদ ছিল তাদেরকে আমরা ভরসা করেছি, আস্থা করেছি, আস্থাতে আনতে চেয়েছি এবং আমরা চিন্তা করেছি যে এই মানুষগুলো আমাদেরকে প্রপার গাইড করবে। দেশের স্বার্থে আসলে তারা সেই ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে দেশটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জায়গাটা তারা আনবে। কিন্তু আমরা সেখানে আসলে দেখেছি যে আসলে সেটা হয়নি। তো সেই জায়গায় ব্যর্থতার দায় আমরা নিতে চাই। এবং আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে নাহিদ ইসলামের যেই স্ট্যাটাস এবং মাহফুজ আলম সম্পর্কিত যে কথাটি এসছে, এটা শুধুমাত্র মাহফুজ আলমের উপরে নয়, অভ্যুত্থানের যে চরিত্রগুলো আছে তাদের উপর আমরা কিন্তু দেখছি যে আসলে প্রতিনিয়ত কোনো না কোনোভাবে হামলা হচ্ছে এবং আওয়ামী লীগ দিন দিন প্রাসঙ্গিক হয়ে ফিরে আসার একটা প্রবণতা তৈরি হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ঝটিকা মিছিল হচ্ছে, বাইরের দেশগুলোতে তাদের একরকম অ্যাক্টিভিটি, দেশীয় অ্যাক্টিভিটি আমরা দেখছি। কিছু কিছু রাজনৈতিক দলের মাধ্যমে তারা আবার ফিরে আসছে। এখানে আমি কিছু সংস্থার কথাও বলবো, উল্লেখ করবো, তারাও কোনো না কোনোভাবে জাতীয় পার্টি বা এরকম অনেক মাধ্যম দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এবং আপনি যদি আরেকটি বিষয় দেখেন যে ধরেন আওয়ামী লীগ আসলে ফিরে আসলো,
ফিরে আসার পরে তারা ধরেন ফাঁসিতে ঝুলানো বা আইনি প্রক্রিয়া যাদেরকে ধরেন ডিরেক্ট মেরে ফেলবে, তার মধ্যে প্রথম নাম্বার 1 এর লিস্টে কিন্তু তারেক রহমান থাকবে না। তার নাম্বার 2তেও কিন্তু জামায়াতের আমির সাহেব উনি থাকবেন না। তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর সালাউদ্দিন আহমেদ, ওনারা কেউই থাকবেন না। এসে ডিরেক্ট নাহিদ ইসলাম, আক্তার, হাসনাত, সার্জিস, মাহফুজ, আসিফ, এই মানুষগুলো এবং এই যে ছাত্র তরুণ যারা আছে সেই মানুষগুলোকে কিন্তু টার্গেট